মৃত্তিকা প্রিয় জন্মভূমি। মানব এবং মানবিকতার ইতিহাসে কালো ক্ষতটির নাম নারী নির্যাতন। ক্ষতটির সবচেয়ে বিধ্বস্ত উপস্থিতি এক একটি যুদ্ধের প্রান্তর। ইতিহাস তার প্রকৃত সাক্ষী। দ্বিতীয় মহাযুদ্ধে হিটলার বাহিনীর তাণ্ডব, মধ্যযুগে ভারতবর্ষে রাজপুতদের রমণলীলা, চেঙ্গিস খা এবং নাদের শাহের আমলে বিভিন্ন নির্যাতনের পটভূমি ইতিহাসে লেখা আছে। কিন্তু পৃথিবীর ইতিহাসে এত নোংরা, এত নির্মম আর পৈশাচিক নির্যাতনের নজির মেলে না যা ঘটিয়েছে 1971 সালে পাক হানাদার বাহিনীরা। যুদ্ধ একটি শব্দ, একটি ধ্বংসের প্রসব বেদনার নাম, একটি প্রস্ফুটিত বাগানকে নিশ্চিহ্ন করে দেওয়ার উৎসব, যার প্রতিটি অঙ্গ জুড়ে থাকে প্রতিপক্ষকে নিঃশেষ করে দেওয়ার মনস্তাত্ত্বিক ফর্মুলা। কুটকলায় পূর্ণ মানুষ রূপের এক নরপশু ইয়াহিয়া খান, যার যুদ্ধকলার সবচেয়ে নৃশংস অধ্যায়টি ছিল বাঙালি তাদের জাতিসত্তাকে অক্ষুণ্ণ রেখে যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে তার ব্যবস্থা করা। আর সেই লক্ষ্যে ইয়াহিয়ার চরম নির্দেশ ছিল গণহারে নারী নির্যাতন। স্বাধীনতার পরপরই এক পরিসংখ্যানে দেখা গেল বাংলাদেশের নারীদের এক বিরাট অংশ বন্ধ্যাত্ব এবং পৌনঃপুনিক রোগে আক্রান্ত, যাদের প্রত্যেকেই পাক সেনা কর্তৃক ধর্ষিতা। তৎকালীন সময়ে সিডনির বিখ্যাত ডক্টর জিউফ্রে ডেভস লন্ডনে গিয়ে বলেন যে দীর্ঘ 9 মাসের যুদ্ধে পাক বাহিনী কর্তৃক ধর্ষিত প্রায় 4 লাখ মহিলার বেশিরভাগই সিফিলিস অথবা গনোরিয়া অথবা বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। এদের অনেকেই চিরতরে বন্ধ্যা হয়ে যেতে পারেন কিংবা বারবার এ রোগে আক্রান্ত হতে পারেন। ডক্টর ডেভিস লন্ডনে এ তথ্য প্রকাশ করেন যে বাংলাদেশে কোনো সাহায্য পৌঁছাবার আগেই ধর্ষণের ফলে প্রায় 4 লাখ অন্তঃসত্ত্বা মহিলার সংখ্যাগরিষ্ঠাংশ স্থানীয় গ্রামীণ ধাত্রী বা হাতুড়ে ডাক্তারের সাহায্যে গর্ভপাত ঘটিয়ে ফেলেন। ডক্টর ডেভিস হুঁশিয়ারি উচ্চারণ করেন, ক্লিনিক্যাল দিক থেকে গর্ভপাত কর্মসূচি সমাপ্ত হলেও মহিলাদের কঠিন সমস্যা এখনো রয়ে গিয়েছে, যা সম্বন্ধে অবগত হওয়ার পূর্বেই এই অবাঞ্ছিত পরিস্থিতি থেকে ত্রাণের লক্ষ্যে 2 লাখের মধ্যে 1,70,000 মহিলা গর্ভপাত ঘটিয়ে ফেলেন। According to Dr. Davis, the long-term complication of the raped girl was very serious. Besides, a large number of young girls were infected with sexually transmitted diseases like syphilis and gonorrhea, which made the situation more complicated. Some of these were effectively treated with medicine, but still it was very tough to find someone to marry them. তৎকালীন নবজান্তা ইয়াহিয়ার লেলিয়ে দেয়া কুকুরদের নির্মম নিষ্পেষণে বিদগ্ধ সেই সব নারীদের চিকিৎসার জন্যে ঢাকায় একটি ক্লিনিক স্থাপন করা হয়। ডক্টর ডেভিসও সেই ক্লিনিকে যোগ দেন। তার মতে মহিলাদের অধিকাংশই তখন 18 সপ্তাহের অন্তঃসত্ত্বা, যে অবস্থায় গর্ভপাত ঘটানো অত্যন্ত জটিল। ডক্টর ডেভিসের হিসেব অনুযায়ী 2 লাখ অন্তঃসত্ত্বা মহিলার মধ্যে 1,70,000 মহিলা গর্ভপাত ঘটিয়েছেন। বাকি 30,000-এর মধ্যে অধিকাংশই আত্মহত্যা করেন। বাকিরা তাদের সন্তানদের নিজেদের কাছে রাখবার সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু যারা আত্মহত্যা করতে পারেনি এবং যারা অন্তঃসত্ত্বা হননি
শুধু নিজের দেহে লেপ্টে নিয়েছেন এক অমানিসার অন্ধকার। তাদের অনেকেই আর ফিরে আসতে পারেনি পূর্ণিমার স্বচ্ছতায়, ফিরে আসতে পারেনি জীবন নামের সেই আলোর সমারোহে। সেই সব মহিলাদের অধিকাংশই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন, অথবা ইচ্ছে করেই উন্মাদের ভূমিকা পালন করেছেন মানুষের কাছ থেকে বদনাম বা কলঙ্ক ঢাকবার জন্যে। স্বাধীনতার পূর্ণ তৃপ্তি আর স্বস্তির ঠেকুর তোলা অধিকাংশ জনগণ তখনও জানেনি সেই নির্মম বর্বরতার ইতিহাস। তারা শুনেনি যুদ্ধকালীন সেই সব কাহিনী। পাক বাহিনী সেই সব মহিলাদের মুক্তি দিত যাদের মধ্যে ইতোমধ্যে অন্তঃসত্ত্বা কিংবা জটিল কোনো রোগের সম্ভাবনা দেখা দিত। বাকিদের তারা আটকে রেখেছে। শুধুমাত্র এক কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকেই উদ্ধার করা হয়েছিল প্রায় 1000 খানেক বিবস্ত্র নারীকে। কিন্তু এইসব ইতিহাস শোনার পরেও দেখা গেল এক নতুন ধরনের বিপত্তি। জায়গা হয়নি তাদের যারা নির্যাতনের কথা স্বীকার করেছেন, হয়েছেন স্বজনহারা, গৃহহারা, পরিত্যক্ত, নর্দমা।